এবং তারই প্রেক্ষিতে আমরা আগামী 18ই অক্টোবর রোজ রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা প্রতীকী ধর্মঘটের আহ্বান করেছিলাম সব সদস্যদেরকে, যেখানে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি এবং কেবল টিভি সার্ভিসটা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন 3 ঘন্টার জন্য। তা আজকে সারাদিনের সিটি কর্পোরেশনের সিআরও এবং সিইও ওনাদের সাথে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যারের সাথেও কথা হয়েছে এবং আমাদের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক ওনার সাথেও কথা হয়েছে। ওনারা সরকারের উচ্চ মহলে কথা বলেছেন এবং সচিব মহোদয় স্যারও বিভিন্ন কর্মকর্তাদের, পলিসি মেকারদের সাথে কথা বলেছেন। ওনাদের কাছে কিছু আপডেট আছে, তা আমরা সেই জিনিসটা প্রথমেই শুনবো এবং প্রথমেই আমরা মাননীয় সচিব মহোদয় স্যারের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা প্রতিমন্ত্রী জনাব হাকিম ভাই, কাছে শুনবো। আমি একটু এলাকায় আছি তো, আমি গ্রামে আছি এখন। হ্যাঁ, কথা বলছিলাম তো, আমি হয়তো খুব বেশিক্ষণ আর কি থাকতে পারবো না। শুধু আপনাদের আমি একটু আশ্বস্ত করতে চাই, এসএলএম এবং সেই প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠানও আছে এবং আমরা সারাদিন দিনব্যাপী আরো অনেকগুলো প্রোগ্রাম হাতে নিচ্ছি। তো আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি এবং মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো আমি আশা করছি আগামীকালকে কথা হবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইএসপিএবি সভাপতি সেক্রেটারির মাধ্যমে সকল সদস্যদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা অন্তত পক্ষে আগামী কালকের এই কঠোর অবস্থান থেকে আপনারা একটু সরে আসেন। 7টা দিন সময় দেন। আমি টেলিকম মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, আলোচনা করেছি। তো আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে এইটার একটা যৌক্তিক সমাধানে ইনশাল্লাহ আমরা চলে আসব। যেহেতু করোনাকালীন একটি খুবই এমার্জেন্সির সময় আমরা অতিবাহিত করছি এবং সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন, জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এই ইন্টারনেটের সেবাটা দিয়ে যাচ্ছেন। তো আমি অনুরোধ করছি যে আপনারা আমাদের একটু সময় দেন, আমাদের প্রতি একটু আপনারা আস্থা রাখেন। আমরা এটা আগামী 7 দিনের মধ্যেই বিষয়টা একটা যৌক্তিক সমাধানে আমরা নিয়ে আসব। উত্তরে যেভাবে একটা যৌক্তিক সমাধান হয়েছে, দক্ষিণেও ইনশাল্লাহ হবে। তো আপনাদেরকে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি যে আগামী কালকের এই কঠোর অবস্থান থেকে আপনারা সরে আসেন এবং 7টা দিন সময় দেন। আমি মোস্তফা জব্বার স্যার এবং আমি এর মধ্যে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে কথা বলেছি। আমাদের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী সালমান রহমান সাহেবের সাথে আলোচনা হয়েছে। তো তথ্যমন্ত্রী মহোদয় এখন তো করোনা আক্রান্ত হয়ে অসুস্থ, উনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু প্রত্যেকেই আমরা আপনাদের এই বিষয়ে আমরা খুবই আন্তরিক আছি এবং আমরা আশা করছি যে 7 দিনের মধ্যে একটা সমাধান আমরা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। আপনারা সবাই একটু ধৈর্য ধরে আর 7টা দিন একটু অপেক্ষা করেন। এর মধ্যে যাতে আর কোনো জায়গায় কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমাদের আইএসপি সার্ভিস প্রোভাইডাররা, সেটা আমরা খেয়াল রাখবো। তো এটা আমি এই জন্য এইটুকু বলে রাখলাম, কারণ আমি এলাকায় আছি এখন নাটোরের সিংড়ায় এবং সে কারণে যে কোনো মুহূর্তে হয়তো আমি মানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তো সেই জন্যই আমি এটুকু বলে রাখলাম আমার পক্ষ থেকে। আমার মনে হয় এখন হাকিম ভাই, আপনি, ইমদাদ ভাই, আপনারা আপনাদের স্বাভাবিক যে সংবাদ সম্মেলন এটা আপনারা পরিচালনা করেন, আমি আপনাদের সাথে যুক্ত আছি। কোনো পর্যায়ে যদি আমার কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কোনো কারণে যদি আমি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা আমি যদি সংযোগের বাইরে থাকি, তাহলে সেই জন্য আমার পক্ষ থেকে এই বিষয়টি আমি আশ্বস্ত করলাম। আর বাকি যে কোনো প্রয়োজন হলে আমাকে বললে আমি সেই অনুযায়ী আমার যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। হাকিম, তুমি কারো কাছে যাওয়ার আগে আমি জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ দিতে চাই। সেই সিংড়া থেকে আমাদের এই সভায় যোগ দেওয়ার জন্য। আমি তোমাদের এই সমস্যা যখন প্রথম শুরু হয় তখন তার সাথে আমি শেয়ার করেছি এবং আমি ফোন ছাড়ার আগে জাস্ট শুনতে পাচ্ছি যে এই তাড়াতাড়ি তাপস ভাইকে লাগাও। তো তার মানে কি পরিমাণ সিরিয়াস জুনায়েদ আহমেদ পলক, এটা আমি তাৎক্ষণিকভাবে টের পেয়েছি। তো পলক, আপনাকে অনেক ধন্যবাদ। আমার বৌমা নাতিদের জন্য আমার অনেক শুভেচ্ছা। হ্যাঁ, কন্টিনিউ করো।
না ইনশাআল্লাহ স্যার, আপনি এটা মানে দুশ্চিন্তা করবেন না, আমরা তো সবাই মিলে রাইট রাইট এই তো আমরা একটা টিম, তাই না? মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যারা কর্মী কাজ করছি এবং জনাব সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আমরা সবাই মিলে একটা টিম। এখানে আমরা কেউ আলাদা নই। আর আমাদের তো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদের যে অবদান, এটা তো অবিস্মরণীয় এবং এটা অস্বীকার কোনো কারণ নাই। তো আমরা আইএসপিএবি সকল সদস্যকে আশ্বস্ত করছি যে আমি মোস্তফা জব্বার স্যার আমরা একসাথে মিলে আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ এটার একটা গ্রহণযোগ্য সমাধান আমরা আনতে পারবো, কোনো দুশ্চিন্তার কারণ নাই ইনশাআল্লাহ। তো আপনারা একটু এই বিষয়টা বিবেচনা করেন যাতে কোনো কঠোর কর্মসূচিতে আগামী কালকে থেকে অন্তত না যান আর কি। জি ধন্যবাদ স্যার। জি আসসালামু আলাইকুম। আমি আছি, কানেক্টেড আছি আমি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরাও আইএসপি অ্যাসোসিয়েশন এবং কেবল টিভি অপারেটরস অ্যাসোসিয়েশন সরকারের সাথে আছে এবং আমরা দীর্ঘদিন আইসিটি ডিভিশন এবং মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের সাথে দীর্ঘদিন কাজ করেছি। আমরাও চাই যে দেশে যে অচল অবস্থার যে আশঙ্কা হয়েছে সেখান থেকেও বের হয়ে আসতে, এবং আমরা ইনশাল্লাহ একটা আশু সমাধানও করতে পারবো, এবং আগামীকালকেও মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হবে। আমরা খুবই আশাবাদী আপনাদের নেতৃত্বে আমরা হয়তো একটা ফলপ্রসূ কিছু নিয়ে আসতে পারবো। আমরা একটু মাননীয় সচিব স্যারের কাছ থেকে কিছু এই বিষয়ে শুনতে চাচ্ছিলাম। জি স্যার। স্যার মিউট হয়ে রয়েছে, একটু আনমিউট করতে হবে। জি আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার শোনা যাচ্ছে স্যার। জি আপনি স্যার বলেন। জি জি আসসালামু আলাইকুম। আমি আজকের এই জুমের মাধ্যমে আয়োজিত যে সভা, সেই সভার সবাই উপস্থিত আমাদের ডাক ও টেলিযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের আইসিটি ডিভিশনের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদের আজকের এই সভার মাধ্যমে আসলে আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে আমার পরিচয় হচ্ছে। আপনারা জানেন যে আমি গত 4 তারিখে পদোন্নতি পেয়ে সচিব হিসাবে এই বিভাগে যোগদান করেছি এবং 7 তারিখ থেকে অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেছি এবং এর মধ্যে আমার মন্ত্রী মহোদয়ের সাথে গত 3 দিন যাবতীয় এই বিষয়টি, আপনাদের যে সমস্যা, এই বিষয়টি নিয়ে আমার সাথে অনেকবার কথা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের মুখ্য সচিব মহোদয়ের সাথেও গত 3 দিন যাবত আমার অনেকবার, বেশ 3-4 বার আমার কথা হয়েছে। আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আমি সিটি কর্পোরেশনের, বিশেষ করে সাউথ সিটি কর্পোরেশনের যে সিইও, পিআরও সহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আপনাদের বিষয়টা নিয়ে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে সিনিয়র সচিব মহোদয়, তিনিও বেশ কনসার্ন এবং আমাদের বাংলাদেশ ব্যাংক থেকেও আমাকে ফোন করা হয়েছে এবং আমি সিরিয়াসলি আপনাদের বিষয়টা আমি ফিল করছি এবং বিশেষ করে আপনাদের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিমন্ত্রী মহোদয় একটু আগে যেটা বললেন সেটা নিয়ে আমরা সবাই কাজ করছি এবং আপনারা আপনাদের এই করোনা পরিস্থিতিতে সুন্দর ঢাকা সিটি গড়তে চাই আমরা সবাই, আমাদের সবার এখানে অনেক দায়িত্ব রয়েছে। যাক, এখন যে সিচুয়েশনটা আমাদের তৈরি হয়েছে সেটা আসলে আমাদেরকে একটু সবাইকে একটু সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আমাদের যারা জনসাধারণ, যারা সার্ভিস রিসিভার, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা আসলে আমাদের সবারই খেয়াল রাখা দরকার এবং সেই বিষয়টা আমরা খুবই কনসার্ন।
এবং আমি ঢাকা সিটি কর্পোরেশনের সাউথ সিটি কর্পোরেশনের সাথে যে কথা বলেছি, সেখানে আমি যেটা বুঝতে পারছি, আমার মনে হয় মেয়র মহোদয় একটু ঢাকার দেশের বাইরে আছেন। তিনি যদি দেশে থাকতেন আজকে, তাহলে হয়তো আরো একটু অ্যাডভান্স, আর একটু এখনকার চেয়ে আর একটু ভালো কিছু হয়তো বলা যেত। তো যাই হোক, ওনারা আমাদেরকে মৌখিকভাবে আমাদেরকে কথা দিয়েছেন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন থেকে, যে আপাতত আর কোনো আপনার মানে সংযোগ বিচ্ছিন্ন করা হবে না, এবং রোববারে আমাদের যে সভা আছে সেই সভার মাধ্যমে ওনারাও আশা করছেন যে ভালো একটা সমাধান বের হয়ে আসবে। এবং এই সার্বিক বিষয়টা আমি আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় এবং আমাদের মন্ত্রী মহোদয়কে আমি অবহিত করেছি। প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় আমাকে বলেছেন যে আইএসপিএবির যারা সদস্য আছে এবং কেবল টিভি অপারেটরস যে অ্যাসোসিয়েশন, তাদেরকে একটু জানাও যে তারা যেন এই ধর্মঘটের অবস্থান থেকে একটু সরে আসে, এবং যা সংযোগ যাতে বিচ্ছিন্ন না করা হয় সেই বিষয়টা আমি সিরিয়াসলি দেখছি, এবং আমি যেখানে যেখানে কথা বলার দরকার আমি কথা বলছি। তো এতটুকু তিনি আশ্বাস দিয়েছেন। এর প্রেক্ষিতে আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত তরফ থেকে আমি আপনাদের এতটুকুই আহ্বান জানাবো যে আপনারা অন্তত আগামীকালের যে প্রোগ্রামটা, স্ট্রাইকের যে সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন সেখান থেকে সরে আসেন, এবং আমরা সবাই সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে কনসার্ন, এবং আপনাদের এই সমস্যাটা যেভাবে সমাধান করা যায় সে ব্যাপারে আমাদের মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সিটি কর্পোরেশন আছে, এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়, সবার সাথে আলোচনা করে আশা করি যে আমরা একটা ভালো সমাধানে আসতে পারবো। আপাতত এটুকু বলে আমি শেষ করছি। আপনাদের ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আপনারা আছেন, কথা বলবেন, এরপর টাইম টু টাইম আরো কথা হবে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সচিব স্যার, আপনার স্যার মূল্যবান বক্তব্যের জন্য এবং আমাদেরকে আশ্বস্ত করার জন্য। আমরা আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যারের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, এবং আমাদের যেই সমস্যাটা আছে বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনে। স্যার আপনি জানেন যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন গত আগস্ট মাসের 5 তারিখ থেকে কেবল যত্রতত্রভাবে কেটে ফেলেছে, যাতে আমরা আর্থিকভাবে লসের সম্মুখীন হয়েছি, এবং আমাদের গ্রাহকদের কোয়ালিটি অফ সার্ভিস আমরা ইনশিওর করতে পারিনি, আপটাইমে ইনশিওর করতে পারিনি। তার ফলশ্রুতিতে যেটা দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে গত কয়েকদিন যাবৎ দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় 30 থেকে 40 হাজারের মতন সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, এবং আমাদের দুই অ্যাসোসিয়েশন, আইএসপি অ্যাসোসিয়েশন এবং কেবল টিভি অপারেটরস অ্যাসোসিয়েশনে প্রায় 20 কোটি টাকার মতন কেবল বিনষ্ট হয়েছে। তাই এইটা বেশি দিন কন্টিনিউ যদি হয় স্যার, আমাদের ধর্মঘট না, দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কার্যকলাপের মধ্যে পুরো দেশের ইন্টারনেট অটোমেটিকই শাটডাউন হয়ে যাবে। এবং স্যার আপনি জানেন আমাদের এই আইপি নেটওয়ার্ক এবং কেবল টিভির ব্রডকাস্ট নেটওয়ার্কটা কিন্তু নির্দিষ্ট একটা নক অথবা হেড এন্ড থেকে পরিচালিত হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কেবল টিভির হেড এন্ডটা অবস্থিত কিংবা আমাদের আইএসপিদের যে নেটওয়ার্ক অপারেশন সেন্টারটা অবস্থিত, সেটা যদি কোনোভাবে কেবল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অটোমেটিক্যালি কিন্তু সারা দেশে ইন্টারনেট এবং কেবল টিভির সম্প্রচার বিঘ্নিত হচ্ছে। তা আমরা স্যার কর্মসূচি আসলে সেইভাবে দিতেও চাচ্ছি না, করতেও চাই না, কিন্তু আমরা নিরুপায় হয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সমন্বয়হীনতাটা আমরা যেটা দেখেছি, এবং প্রথম থেকে আমরা বলছিলাম যে আমাদের কিছু সমন্বয় করে কাজের অগ্রগতি করা দরকার, এবং আমরা দুই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যার আপনাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিশ্চিত করতে চাই, দেশের ঢাকা সিটির যে বিউটিফিকেশন করা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে অবদান ছিল এবং জিডিপিতে যে কন্ট্রিবিউশন ছিল, এটা অব্যাহত রাখতে চাই, এবং আমাদের যে কার্যকলাপগুলি ছিল সেগুলো আমরা বড় পরিসরে করতে চাই, এবং ইন্টারনেট পেনিট্রেশনও বাড়াতে চাই, গ্রামে গঞ্জে ইন্টারনেট নিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে সরকারের আমাদের কিছু সাহায্য সহযোগিতা দরকার, কিছু পলিসি চেঞ্জেস দরকার, এবং কিছু কিছু জায়গায় আমাদেরকে স্যার কিছুটা ব্রেদিং স্পেস দিতে হবে। যত্রতত্রভাবে কেবল কাটাকাটি করলে আমাদের জন্য আসলে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়ে স্যার, আমি আপনাকে স্যার অনুরোধ করব, এখানে আমাদের কেবল টিভি অপারেটরস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যরা আছেন, আইএসপি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যরা আছেন, আপনার কাছ থেকে স্যার আমরা কিছু আশার বাণী শুনতে চাচ্ছিলাম স্যার। ধন্যবাদ। জি মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার স্যার। জি, আমিনুল হাকিম, আমার আইএসপি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, কোয়াবের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, এবং আমার সাথে আমার স্নেহভাজন জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি বিভাগ আছেন, আমার সদ্য যোগদানকারী
সচিব আফজাল হোসেন সাহেব আছেন, এবং আমি আমাদের অতি পরিচিত অনেকগুলো মুখ দেখতে পাচ্ছি সাংবাদিকতায় যারা যুক্ত আছেন। তো সবার প্রতি আমার শুভেচ্ছা, এবং আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এই আইএসপি প্রেসিডেন্ট সেক্রেটারিকে অনুরোধ করেছিলাম যে আমরা একটু সবাইকে নিয়ে আলোচনা করে এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য একটা অবস্থায় আসতে পারি কিনা। আমি ইনফ্যাক্ট প্রায় প্রতিদিনই, বিশেষ করে আমার যোগাযোগ আইএসপির সাথে যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বোধহয় দিনে কোনো 2, 3, 4 বারও আলাপ হয়েছে। পরিস্থিতির বোধহয় এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তটা আমি জানি না। প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে আমি খবর রেখেছি, প্রত্যেকটা মুহূর্তের যে অগ্রগতিগুলো হয়েছে অথবা যে সংকটগুলো তৈরি হয়েছে তার প্রত্যেকটি সম্পর্কে আমি অবহিত হয়েছি, এবং আমার দিক থেকে যে চেষ্টাটা, এটা আমি কেবল আজকের কথা বলছি না, ব্যক্তিগতভাবে আমি যেহেতু এই ইন্ডাস্ট্রির অংশ হিসেবেই আমার জীবনে 33 বছর কাটিয়েছি, এবং আইএসপির জন্ম থেকে এখন পর্যন্ত এর সাথে আমি সদস্য না, কিন্তু আইএসপির এমন কোনো ইভেন্ট বোধহয় নাই যে ইভেন্টের সাথে মোস্তফা জব্বার জড়িত না। এটা ব্যক্তি মোস্তফা জব্বার হোক, আর মন্ত্রী হওয়ার পরে তো এটা আনুষ্ঠানিক দায়িত্ব হিসেবে গিয়েছে। আমি ঠিক যেদিন ইনফ্যাক্ট এটা না, কলাবাগানে যেদিন তার কাটা হয়েছিল সেই দিনের কথা আমি মনে রাখতে পারি। আরো পিছনে যদি যাই তাহলে বিদ্যুৎ বিকাশ যখন তার কাটা শুরু করেছিল তখনকার কথাও বলতে পারি, এবং কোনো বিষয়ই আমি অন্তত পক্ষে 1 সেকেন্ড দেরি করি নাই। আমার নিজের কাছে তখন থেকে যে বিষয়টি অত্যন্ত স্পষ্ট, সেটি হচ্ছে এই যে আজকে বাংলাদেশ ব্যাপী প্রত্যেক ঘরে ঘরে আমরা টেলিভিশন দেখি অথবা ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে, এই অবস্থাটা কিন্তু রাতারাতি তৈরি হয়নি, 1-2 জন মানুষ মিলে করেনি। এটি করেছে, আমরা সরকারের দিক থেকে নীতিগত সহায়তা দেওয়ার চেষ্টা করেছি, অবকাঠামোগত সহায়তা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু মাঠে একেবারে তৃণমূল পর্যায়ে আমাদের মানুষেরা যেভাবে কাজ করেছে, বিশেষ করে যে দুটি অ্যাসোসিয়েশনের সাথে আমি কথা বলছি, আপনারা যেভাবে কাজ করেছেন, এই করোনা কালেও যেভাবে কাজ করেছেন, এটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য একটি বিরাট রকমের অভিজ্ঞতা। আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে করোনা কালে আমার স্পষ্ট মনে আছে যে আমাদের জরুরি সেবার কিছু সংজ্ঞা ছিল। আমি কিন্তু একেবারে মানে নিজে উদ্যোগী হয়ে মুখ্য সচিবের সাথে কথাবার্তা বলে ডাক বিভাগ, ইন্টারনেট ইত্যাদিকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করে তারপরে নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে আমাদের যারা আছেন তারা যাতে জনগণের কাছে সেবাটা পৌঁছে দিতে পারেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা একেবারে সেই মার্চ মাস থেকে এই সময়কালে যেই পরিমাণ শ্রম দিয়ে, যেই পরিমাণ মেধা দিয়ে, যেই পরিমাণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, এটির জন্য পুরো জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ এটি প্রায় যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করার মতন অবস্থা গিয়েছে। সেই অবস্থার মধ্যে দিয়ে যখন আকস্মিকভাবে আপনারা এই রকম তার কাটার মুখোমুখি হয়ে গেলেন বিনা নোটিশে, কোনো রকমের পূর্ব বিজ্ঞপ্তি দেওয়া না, তখন কিন্তু তাৎক্ষণিকভাবেই আমার মনে আছে আমি ওদের প্রথম এমদাদের কাছ থেকে ইনফরমেশনটা পাই, এবং ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথাবার্তা বলি। তো মেয়র মহোদয়ের সাথে কথাবার্তা বলে আমার সামহাও একটা ধারণা তখন হয়ে গিয়েছিল, সম্ভবত তিনি একটা কোনো না কোনো ভাবে ভুল ধারণা নিয়ে বসে আছেন, অথবা প্রকৃত পরিস্থিতি কি এবং এটা কিভাবে ম্যানেজ করা উচিত সেই বিষয় সম্পর্কে সম্ভবত ওনাকে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। তারপরে আমি চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমাদের সরকারে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি মাননীয় তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। তথ্যমন্ত্রীও তাৎক্ষণিকভাবে বলেছেন যে আমি মেয়রের সাথে কথা বলবো। আমি আমার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে কথা বলেছি, তিনি একটু আগে বলেছে আমি যে তিনি তাৎক্ষণিকভাবে মেয়র মহোদয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। এরপরে যখন দেখলাম যে না, এটাকে একটু আনুষ্ঠানিকভাবে প্রসারিত করা দরকার, তখন আমি একটা
অফিসিয়াল চিঠিও দিলাম এলজিআরডি মন্ত্রীকে। আমি ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এলজিআরডি মন্ত্রীর প্রতি। তার কারণ হচ্ছে তিনি আমার চিঠি পাওয়ার পরে দুটি সিটি কর্পোরেশনকেই এই মুহূর্তে তার না কাটার জন্য একদম লিখিতভাবে চিঠি দিয়েছেন। আর এই পুরা পরিস্থিতি আমার সচিব মহোদয় যেটি বলেছে সেটি হচ্ছে আমরা মুহূর্তে মুহূর্তে আমাদের মুখ্য সচিবকে অবহিত করে রেখেছি। আমাদের অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাতে এই মেসেজটা পৌঁছানো যায়, কিন্তু এখন তো বুঝতেই পারেন যে অবস্থা আছে সেই অবস্থাতে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করা অথবা যোগাযোগ করে এই পরিস্থিতির কথা ব্যাখ্যা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি চেয়েছি আমাদের মাননীয় মুখ্য সচিব যেন পুরো বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। আমি বিস্তারিত যদি বলি তাহলে প্রচুর সময় লেগে যাবে। অর্থাৎ এই সময়কালের মধ্যে আমি যে পরিমাণ টেলিফোন পেয়েছি, ইনবক্সে যে পরিমাণ, বিশেষ করে কর্মসূচি ঘোষণা করার পরে যে পরিমাণ মেসেজ পেয়েছি, এটি মানে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। এবং এইটুকু বলতে আমাদের একেবারে বাবা মা যার সন্তানটা প্রাইমারিতে পড়ে তিনি থেকে আরম্ভ করে আমাদের সংসদ সদস্য, মন্ত্রী, সংবাদপত্র জগতের লোকজন এবং টেলিভিশন মিডিয়ার লোকজন, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এন লোক নাই যিনি আমার সাথে যোগাযোগ করেন নাই। এবং বিষয়টা যেটা তাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন, এটা আমি আশা করি আপনারা যারা আছেন তাদেরকে আমার বোঝানোর দরকার নাই। আমরা কিন্তু এমন একটা সময়ে বাস করছি যখন ইন্টারনেট ছাড়া আমাদের একটি মুহূর্ত চলার মতন অবস্থাতেও নাই, এবং যেখানে একটি মুহূর্ত চলার মতন অবস্থাতেও নাই সেই হাতে যদি আপনাদেরকে বাধ্য করা হয় এরকম কোনো কর্মসূচি নিতে, তাহলে এটা কোনোভাবেই সুখকর হতে পারে না। আপনারা এর আগে আমাদের বক্তব্য দেখেছেন, আমরা স্পষ্টভাবেই বলেছি যে হ্যাঁ, আমরাও পরিচ্ছন্ন শহর চাই, আপনারাও পরিচ্ছন্ন শহর চান, মাননীয় মেয়র মহোদয় পরিচ্ছন্ন শহর চান, এর সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু এর জন্য একটি পরিকল্পিত সমাধান গড়ে তোলা দরকার, একটি সমন্বিত সমাধান গড়ে তোলা দরকার, এবং এটির জন্য দায়িত্বপ্রাপ্ত মানুষেরা আছেন যাদের দায়িত্ব হচ্ছে কেবল নেটওয়ার্কটা গড়ে তোলাটা। কিন্তু এটাও চিন্তা করে দেখতে হবে আমাদের দেশে এখন বস্তুত বেসরকারি খাতের মাত্র দুটি এনটিটিএন আছে যাদের এই কেবল নেটওয়ার্ক গড়ে তোলার কথা। তারা দেশব্যাপী কাজ করছে, কিন্তু ঢাকা শহরের মতন একটি শহর যার অলি গলি এই প্রত্যন্ত বাড়ি বাড়ি পর্যন্ত নেটওয়ার্ক পৌঁছে দেয়াটা, এটি কেউ কল্পনা করলেই বুঝতে পারবে যে কতটা জটিল, কতটা সময় সাপেক্ষ, কতটা বিনিয়োগ সাপেক্ষ এবং কি পরিমাণ অবস্থা তৈরি করতে হবে। এর মধ্য থেকে আপনারা যে নেটওয়ার্কটা তৈরি করেছেন, এই নেটওয়ার্কটা কিন্তু আপনার পুরা জাতির প্রয়োজনে আপনারা তৈরি করেছেন এবং এই প্রয়োজন অনুযায়ী চলছে বলেই কিন্তু আমরা এই সময়টাকে অতিক্রম করছি এবং যেখানে ইন্টারাপশন পর্যন্ত হচ্ছে না। এখন যে অবস্থা বিরাজ করে সেই অবস্থাতে আমি একেবারে এত উদ্বেগ লক্ষ্য করেছি যেটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আপনাদের সাথে প্রতি মুহূর্তে কথা বলেই আমরা ডেভেলপমেন্টের কাহিনীগুলো শুনছিলাম। কালকে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ যেগুলো হয়েছিল শুনেছি, সমস্তগুলোই আমার জানা আছে। সেগুলোর প্রেক্ষিতে আমি আপনাদেরকে একদম সর্বশেষ দু একটা আপডেট আপনাদেরকে দিতে চাই। আমি এই সভায় বসার একটু আগে যেটি আমাদের প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক বলে গেলেন, সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা জনাব সালমান এফ রহমান আমাকে জানিয়েছেন যে তিনি আইনমন্ত্রীর সাথেও কথা বলেছেন এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন আমাকে যে যতক্ষণ পর্যন্ত এই আলোচনায় আমরা একটা গ্রহণযোগ্য সমাধান না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত কোনো তার কাটা হবে না। যিনি আমাকে ইকুয়েশিও করেছেন যে মাননীয় মেয়র মহোদয় এখন সম্ভবত লন্ডনে আছেন, তার সাথে আইনমন্ত্রী মহোদয় কথা বলেছেন এবং এটা নিশ্চিত করেছেন। আমি আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে আপডেট দিতে চাই। আমি মনে করি যে এটাও আমাদের আশাবাদের বিষয়। তার কারণ হচ্ছে আমি বহু মাননীয় মুখ্য সচিবকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে
পরিস্থিতিটা আসলে আস্তে আস্তে জটিল হচ্ছে, আমার মনে হয় এটা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা দরকার। তিনি অত্যন্ত স্পষ্টভাবে কালকে আমাকে বলেছেন যে বিষয়টি যেহেতু শুক্র শনিবার সেই কারণে অফিসে তো তিনি যেতে পারবেন না এবং টেলিফোনে তিনি বিষয়টা প্রধানমন্ত্রীকে অবহিত করতে চান না। তিনি শারীরিকভাবে উপস্থিত হয়ে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করে দেখবেন। এবং আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে এই কথাটা বলতে পারি যে ওনার সাথে আমার যে কথাটুকু হয়েছে, আমরা যে আলোকে বিষয়টাকে দেখেছি, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা দেখছেন, যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমি যাদের সাথে কথা বলেছি তারাই দেখেছেন, একমাত্র মেয়র মহোদয়ের সাথে সর্বশেষ কথা হয়নি, বাকি সবাই কিন্তু একই দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টিতে একমত হয়েছে যে কোনো বিকল্প ব্যবস্থা না করে এই ধরনের এই তার কাটার মতন অবস্থায় আমরা যেতে পারি না। তিনি এই বিষয়টি সম্পর্কে আমার সাথে একমত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। তিনি আমাকে এইটুকু বলেছেন এবং তিনি প্র্যাকটিক্যালি গতকাল আমাকে স্পষ্ট করে বলেছেন যে আপনি অনুরোধ করে দেখেন আমাদের আইএসপিএবি এবং কোআপকে, যে আমি যখন বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে এই বিষয় সম্পর্কে আমরা নিশ্চিত তিনি দূরদর্শী মানুষ, তিনি যে কোনো বিষয়ের বাস্তব এবং যৌক্তিক সমাধানের প্রতি সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। সুতরাং আমাদের এই রকম একটি সুযোগ যখন আছে, তখন আপনাদেরকে আমি অনুরোধ করছি, মুখ্য সচিব থেকে আরম্ভ করে যাদের সাথে কথা হয়েছে প্রত্যেকে আমাকে ওই একটি কথা বলেছেন যে আপনারা অনুগ্রহ করে আপনাদের আগামীকাল যে কর্মসূচি আছে এই কর্মসূচিটা প্রত্যাহার করেন। আমাদের জুনায়েদ আহমেদ পলক বলে গেছেন যে আপনারা অন্তত দিন সাথে অপেক্ষা করেন। আমি শুধু এইটুকু বলবো যে এটা যে পরিমাণ সময় লাগে সেই পরিমাণ সময়, আমার আশাবাদটা অনেক বেশি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা রাখেন। সুতরাং মাননীয় প্রতিমন্ত্রী 7 দিনের কথা বলছেন, হয়তো 7 দিনের কোনো প্রয়োজনও হবে না, তাৎক্ষণিকভাবে হয়তো আমরা কোনো একটা সমাধান পেয়ে যাব, অথবা অন্যান্য 2-1 দিনের ভিতরে হয়তো সমাধান পেয়ে যাব। ইতিমধ্যেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনাদের এইটুকু মনে করতে পারেন যে আপনাদের আন্দোলনের একটা চমৎকার বিজয় হয়েছে, আমি বলবো এটা এর প্রতিফলন ঘটেছে। কারণ আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কিন্তু আনুষ্ঠানিকভাবে পত্র দিয়ে তার কাটা বন্ধ করার জন্য 2টি সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন। তার মানে হচ্ছে সরকার অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব সহকারে আপনাদের যে যৌক্তিক দাবি আছে এইটাকে মেনে নিয়ে দেন, তারপরে সামনের দিকে যাচ্ছে। কোথাও অবশ্যই আমাদের বিষয়টা যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আসলে আমরা তাদের সাথে কথাবার্তা বলে এবং নিশ্চয়ই আমরা একটা সমাধানের দিকে যেতে পারবো। আমি উভয় অ্যাসোসিয়েশন, এটা আইএসপিএবি এবং কোআপ, আপনাদের সকল সদস্যের কাছে আমি অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে কালকের থেকে যে কর্মসূচিটা আপনারা গ্রহণ করেছিলেন এইটাকে আপনারা স্থগিত করেন এবং আমরা আপনাদের কাছে, আপনারা অন্তত পক্ষে বিশেষ করে যারা একটু সিনিয়র মেম্বার তারা ব্যক্তিগতভাবে আমাকেও চেনেন, জুনায়েদ আহমেদ পলককেও চিনেন এবং আপনারা এটা জানেন যে আমরা ইন্ডাস্ট্রির স্বার্থ এইভাবে দেখি যে এটা অবশ্যই একেবারে প্রমাণিত সত্য। আজকের ডিজিটাল বাংলাদেশের আজকের এই অবস্থানটা তৈরি হতো না যদি বেসরকারি খাত সেইভাবে আমাদের সাথে সম্পৃক্ত না থাকতো এবং বেসরকারি খাতের সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা যতটা পেরেছি, যেখানে পেরেছি ততটাই আমরা নজর দেওয়ার চেষ্টা করেছি, সহায়তা করার চেষ্টা করেছি, নীতি কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে। আপনারা অন্তত পক্ষে আমি আইএসপিএবি কে তো এইটুকু বলতেই পারি, আপনারা সাক্ষী আছেন যে ইন্টারনেটের উপর থেকে ভ্যাট প্রত্যাহারের ক্ষেত্রে এটি মন্ত্রী হিসেবে না, মন্ত্রী হওয়ার আগে থেকে যে লক্ষ্য আসছি এবং সর্বশেষ যে অর্জন পর্যন্ত হয়েছে এগুলো থেকেও আপনারা জানেন যে আমরা আপনাদের
কাছে কমিটেড এবং কোনো অবস্থাতেই আপনারা ক্ষতিগ্রস্ত হন এটি অন্তত পক্ষে আমরা যারা আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং আমাদের সাথে যারা কথা বলেছেন আমরা কোনো মতেই সেটা হতে দেব না। আমার অনুরোধ, আবারও অনুরোধ, বারবার অনুরোধ, এই দেশের জনগণের পক্ষ থেকে অনুরোধ, সরকারের পক্ষ থেকে অনুরোধ, এই দেশের এই যে কোটি কোটি মানুষের যে জীবন, এই জীবন চলমান রাখার জন্য আপনারা সবচেয়ে বড় হাতিয়ার এই বিপদকালে, আপদকালে, একটা যুদ্ধকালীন সময়ের ভিতরে আপনারা যে সেবাটা দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আপনারা আরো কিছুটা দিন আপনারা আমাদেরকে সময় দেন যাতে আপনাদের সমস্যার সমাধানটা আমরা করতে পারি। আমার আজকে বিশেষ করে গত 2 দিনে আমার এই আত্মবিশ্বাসটুকু জন্মেছে, আমি হাকিম এমদাদের রেফারেন্স হিসেবে বলতে পারবো যে তোমরা আগে যখন কথা বলেছো তখন কিন্তু আমি এত জোর দিয়ে কথা বলতে পারি নাই। আমি কিন্তু মাঝে মাঝে একটু বলছি আচ্ছা দেখি চেষ্টা করে কতটুকু বলে, কারণ আমার কনফিডেন্সের লেভেলটাও সেই লেভেল পর্যন্ত ছিল না যে আমি সরকারের একেবারে উচ্চতম স্তর যদি আমি না পৌঁছাতে পারি তাহলে হয়তো এর সমাধানটা খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলতে পারি আমার কনফিডেন্সের লেভেল অত্যন্ত চমৎকার, এবং সেই চমৎকারের দিক থেকে আমি যে নামগুলো বলেছি তার বাইরেও, যেমন ধরেন জাস্ট এই মিটিং যখন চলছিল তখন আমাকে আমার বিটিআরসি চেয়ারম্যান ফোন করে বলছিলেন স্যার আমরা আছি, আমার পক্ষ থেকেও আপনি বলেন যে আমরা এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তার মানে আমরা ইতিবাচক যে অবস্থাটা দেখতে পাচ্ছি সেই ইতিবাচক অবস্থাটাকে বিবেচনা করে আপনারা উভয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা যদি এই আপনাদের ধর্মঘটটা প্রত্যাহার করেন তাহলে সমগ্র জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আপনাদের সমস্যার সমাধান না শুধুমাত্র, আমরা এটাও মনে রাখবো যে আপনারা পুরো জাতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সরকার প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং আমরা যারা শেখ হাসিনার কর্মী তাদেরকেও মর্যাদার সাথে আপনারা শ্রদ্ধা জানিয়েছেন। আমি অনুরোধ করব, একেবারে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে আপনাদের কর্মসূচিটা স্থগিত করেন এবং আমাদেরকে এই সুযোগটুকু দেন যাতে আমরা এই সমস্যার একটা অত্যন্ত সম্মানজনক সমাধানের মধ্যে পৌঁছাতে পারি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা 2 অ্যাসোসিয়েশনই সবসময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের জনগণের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও আবার আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করব। এই ক্ষেত্রে আমি আমাদের কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. আনোয়ার পারভেজ ভাইকে অনুরোধ করব আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু শেয়ার করার জন্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আছেন এবং বাংলাদেশ বায়ুসেনা সবাই প্রতি সালাম এবং শুভেচ্ছা। পারভেজ ভাই একটু জোরে বলতে হবে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ পারবে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা, এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই যখন আগস্ট মাসে মোবাইলটা হাতে নিয়ে কথা বলে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি পারভেজ ভাই। মাননীয় মন্ত্রী মহোদয় সালাম এবং শুভেচ্ছা। আমি কেবল পার্টনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াবের সমস্ত সদস্যর পক্ষ থেকে আপনার প্রতি আবারও জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কারণ আপনি সবসময় বলে এসছেন যে এই তার কাটাকাটির ফলে যে কোনোভাবে ইন্টারনেট এবং কেবল টিভি যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনি ব্যক্তিগতভাবে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আপনি যোগাযোগ করেছেন এবং আপনি ডে 1 থেকে এটার সাথে আপনি জড়িয়ে আছেন। এবং আমি মনে করি যে আমরা কখনোই দীর্ঘ 25 বছরে আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে
এই কেবল টিভি নেটওয়ার্ক, ইন্টারনেট সার্ভিস প্রদান করে আসছি। আমরা কখনোই গ্রাহককে কোনো ধরনের কষ্ট বা হয়রানি ফেলিনি এবং আমরা ফেলতে চাইনি। এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে এই কোভিড সিচুয়েশনের সময় আমাদের অনেক সহকর্মী, আমাদের অনেক কলিগ কিন্তু আমরা হারিয়েছি, আমাদের অনেক কর্মচারী কিন্তু মানে এই কোভিডে আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা তারপরেও আমাদের সেবা দিতে কিন্তু আমরা পিছপা হইনি। এবং আমরা সবসময় দিনরাত পরিশ্রম করে এই সিচুয়েশনটাকে আমরা মানুষ যাতে ঘরে থাকে, সরকার যত উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে নিয়ে সকল প্রচার প্রচারণা আমরা কিন্তু চালিয়ে আসছি। এবং এটা আমাদের সম্পূর্ণ ইচ্ছার বাইরে যে, এবং একটা অবস্থার মধ্যে পড়েছে যে এখান থেকে আমরা ঘুরে দাঁড়ানোর আর কোনো দ্বিতীয় পথ পাচ্ছিলাম না। আজকে আমি আপনার যে বক্তব্য শুনলাম, মাননীয় আমাদের জনাব আহমেদ পলক মন্ত্রী মহোদয় যে বক্তব্য দিয়েছেন, আমাদের মাননীয় সচিব মহোদয় যে বক্তব্য দিয়েছেন, আমরা সবসময় সরকারের প্রতি আস্থাশীল এবং জনগণের সরকার, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দ্বার প্রান্তে আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা কখনোই চাইনি যে আমরা এই ধরনের কোনো একটা কর্মসূচি গ্রহণ করি। আমি আপনাকে কেবল আপনাদের পক্ষ থেকে আশ্বস্ত করছি, আপনি আমাদের যে পথ দেখিয়েছেন, আপনি আমাদেরকে যে সাহস দিয়েছেন, আপনি আমাদের সামনের দিনে অ্যাটলিস্ট আমরা অন্তত টিকে থাকতে পারবো, ব্যবসা পরিচালনা করতে পারবো। এবং এই কথার পরিপ্রেক্ষিতে আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে, যে আমরা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত একটা অ্যামিকেবল সেটেলমেন্ট, যেহেতু আপনারা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাতে এসছে, আমরা ইনশাল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা কালকের যে আমাদের অবস্থান যে ছিল, যে কালকের কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করলাম। মাননীয় মন্ত্রী মহোদয়, অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করবো মাননীয় মন্ত্রী মহোদয় যে আমাদের সাথে যেভাবে ছিলেন, আমাদের সামনের দিনগুলিতে আমাদের যে কোনো সমস্যার সমাধান করবেন, আপনি সেই আপনার দোকানে হাত প্রসারিত রাখবেন। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পারভেজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আজকে থেকে চিনি না, বহু বছর যাবৎ চিনি, একেবারে এই আপনার সংগঠনের জন্ম থেকে আমি চিনি, এইভাবে আমি যুক্ত। আমি খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ। আমার দিক থেকে আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই, সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ পারভেজ ভাই। আমি মোহাম্মদ আমিনুল হাকিম, আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি হিসেবে আমিও মাননীয় মন্ত্রীর সাথে এবং মাননীয় মন্ত্রীর আহ্বানে আমরাও একত্রিত প্রকাশ করছি, এবং আগামীকালকে আমরা আমাদের ধর্মঘটের যে কর্মসূচিটা ছিল সেটা স্থগিত করছি। এবং আমরা আশা করছি যে আগামীকালকে সকাল 10:30টার সময় নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হবে, এবং সেখান থেকে হয়তো আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আমাদের যে সমস্যাটা আছে চলমান, এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি। আজকের এই জুম মিটিং এর মাধ্যমে আমি একটু মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। যতদিন না পর্যন্ত আমাদের এই সমন্বয় কমিটিটা হচ্ছে, সমন্বয় কমিটিতে আমরা মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন, বিটিআরসি, কোঅপ এবং এনপিটিএন অপারেটরদের প্রতিনিধি চাচ্ছি। আমরাও চাচ্ছি যে আমাদের শহর যেন সৌন্দর্য বৃদ্ধি পাক, আমাদের শহর যেন, আমাদের সন্তানকে যেন আমরা সুন্দর একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর দিতে পারি। সেই লক্ষ্যে মাল্টি স্টেক হোল্ডারদের একটা যদি মিটিং হয়, আমরা আশা করি যে একটা পার্মানেন্ট সলিউশন হবে। এবং মাননীয় মন্ত্রী, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে প্রতিটি মানুষের দোরগোড়া ইন্টারনেট সার্ভিসটা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমরা ইন্টারনেট সার্ভিসটা কিভাবে পৌঁছে দেব তার কোনো দিক নির্দেশনা ছিল না। আমাদের ইন্ডাস্ট্রির বয়স হচ্ছিল গিয়ে 24 বছর, গত 1996 সাল থেকে আমরা ইন্টার সার্ভিস দিচ্ছি, কিন্তু এনটিটিএন এর জন্ম হয়েছে গত 10 বছর আগে। তা আমাদের তার পূর্বে 14 বছর আগে যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা ডিপ্লয় হয়েছে এবং গত 24 বছরে যতটুকু এগিয়ে গিয়েছি, এটার জন্য আমাদের রিটার্নটা ঠিক মতন থাকে। সমন্বয় কমিটি না হওয়া পর্যন্ত আপনার মাধ্যমে আমি মাননীয় মেয়র মহোদয় এবং সরকার প্রধানের কাছে অনুরোধ করব, আমাদের শুধু ঢাকা উত্তর এবং দক্ষিণ না, সারা বাংলাদেশের যে 12টা সিটি কর্পোরেশন আছে, কোনো সিটি কর্পোরেশন থেকেই যেন কেবল ডিক্লারেটিং না করা হয়। এবং আজকে জুম মিটিং এর মাধ্যমে
বিটিআরসির এবং মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে এনটিটিএন এর যে প্রাইসিংটা আছে, এটা ফ্লোর এবং সিলিং এই প্রাইসটা অতি সত্বর ঘোষণা আসা উচিত। এনটিটিএন এর বয়স 11 বছর হয়েছে, যথেষ্ট ম্যাচিউরড বয়স হয়েছে, এবং আমাদের মাননীয় উপদেষ্টা যথেষ্ট বিচক্ষণ। ওনার তত্ত্বাবধানে এনটিটিএন এর প্রাইসটা যদি ডিক্লারেশন আসে, আমার মনে হয় আগামী দিনগুলোতে আমাদের যে দূরত্বটা ছিল সেটা অনেকাংশ কমে আসবে। এবং সর্বোপরি যেটা বলতে চাই, আমরা জানি যে এখন পর্যন্ত বিটিআরসি প্রায় 2000-এর মতন লাইসেন্স ইস্যু করেছে। তার মানে আমরা স্পষ্ট বলতে পারি যে রাস্তায় 2000 কেবল থাকবেই। তা মাননীয় মন্ত্রী মন্ত্রণালয় যদি অ্যাক্টিভ শেয়ারিংটা আমাদের জন্য এনাবেল করে দেয়, এই বাঞ্চ অফ কেবলের পরিবর্তে আমরা 10টা কিংবা 12টা কেবল দিয়ে আমাদের দেশের নেটওয়ার্কটা স্থাপন করতে পারি। তা আমরা যদি সামারাইজ করি, মাননীয় মন্ত্রী, আমরা আগামীকালকের জন্য আমাদের যে কর্মসূচি আছে এটা স্থগিত ঘোষণা করলাম। আগামীকাল সকাল 10:30টায় মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমরা বসবো এবং আপনার কাছ থেকে আমাদের আকুল আবেদন অ্যাক্টিভ শেয়ারিং এবং এনটিটিএন এর প্রাইসটা অতি সত্বর যেন ঘোষণা আসে। এবং আবারও আমরা ওয়াদা করছি, এই বর্তমান সরকারের সাথে আমরা আছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ তৈরি হচ্ছে, সেই ডিজিটাল বাংলাদেশে আমাদের যে কন্ট্রিবিউশন দরকার প্রতিটা ক্ষেত্রে আমরা এগিয়ে আসব। এবং ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে সবসময় থাকার জন্য, এবং প্রত্যাশা করছি আগামী দিনগুলোতেও আপনি আমাদের সাথে থাকবেন, ইন্ডাস্ট্রির সাথে থাকবেন, এবং কোনো ধরনের কোনো ইনফরমেশন থাকলে আমরা একটু অনুরোধ করব যে একটা মাল্টি স্টেক হোল্ডার জন্য একটা ডায়ালগ ওপেন হয়, সেই ক্ষেত্রে এই ব্লেম গেমটা অনেকাংশে কমে আসবে। ধন্যবাদ মাননীয় সচিব মহোদয় এবং সাংবাদিক যারা উপস্থিত আছেন, আপনারা আমাদের সাথে বিগত বছরগুলোতে ছিলেন, আগামী দিনগুলোতেও ইনশাল্লাহ থাকবেন বলে আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং আবারও আশ্বস্ত করছি যে আগামীকালকের জন্য আমরা কর্মসূচি স্থগিত করলাম। আগামীকালকে মেয়র মহোদয়ের সাথে বসার পরে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্তটা ঘোষণা করা হবে। এখানে কি প্রশ্ন করার কোনো সুযোগ আছে হাকিম ভাই? জি হাফিজ ভাই, করতে পারেন। হ্যাঁ, মানে ওখানে আপনি বললেন আগামীকাল স্থগিতের কথা, আমরা কোয়াপ থেকে শুনলাম যে তাদের কর্মসূচি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করলাম। পারভেজ ভাই বললেন, তো আমরা এখানে দুই রকম সিদ্ধান্ত শুনলাম, একটু আমাদেরকে ক্লিয়ার করবেন কি বিষয়টা সম্পর্কে? হাফিজ ভাই, আগামীকাল আমি একটু বলি যে ভাই প্রশ্নটা করেছেন, আমরা কিন্তু বলেছি মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু একটি আলোচনা ডায়লগের জায়গা তৈরি হয়েছে, তা আমরা সেই ডায়লগটা আমরা কালকে বসবো, বসার পরে যে আলাপ আলোচনা হবে সেটার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব যে আগামীকাল আমরা যেহেতু ডায়লগে যাচ্ছি সেই পর্যন্ত আমরা কিন্তু এটাকে স্থগিত করে রাখা হয়েছে, যেটা হাকিম ভাই বলবো। তো তাহলে এটা হলো আগামীকাল স্থগিত থাকলো আগামীকাল পর্যন্ত। জি, ওকে। আচ্ছা হাকিম ভাই, আমি সমীর ইত্তেফাকের। এই যে বৈঠক করতে যাচ্ছেন, কার সাথে বৈঠক করতে যাচ্ছেন? মাননীয় মেয়র মহোদয় আগামীকাল সকালের মধ্যে দেশে চলে আসবেন এবং উনি ডিরেক্ট অফিস করবেন এবং নগর ভবনে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকাল 10:30 থেকে 11টার মধ্যে উনি উপস্থিত থাকবেন বলে আশা করছি। মেয়রের মিনি কনফারেন্স রুমে এই সভাটা অনুষ্ঠিত হবে। হাকিম ভাই, একটা প্রশ্ন ছিল। হাকিম ভাই, একটা প্রশ্ন ছিল। জি ফারুক ভাই। হ্যাঁ হাকিম ভাই, ফারুক বলছিলাম, দৈনিক ইনকিলাব। শোনা যাচ্ছে হাকিম ভাই? জি শুনতে পাচ্ছি ফারুক ভাই। আচ্ছা হাকিম ভাই, আপনারা এর আগেও বলেছেন আর কি যে আপনাদেরকে বিনা নোটিশে এই তার কাটাগুলো হচ্ছে বা আপনাদেরকে জানানো হয় নাই। আমরা যেটা জানি যে দীর্ঘদিন থেকে আপনাদের সাথে বিদ্যুৎ বিভাগ, বিটিআরসি নানান সময় বৈঠক করেছে যে তার অপসারণের জন্য, এবং একটা কমিটিও ছিল বিদ্যুৎ বিভাগের নেতৃত্বে। তো
দীর্ঘদিন থেকে আপনাদেরকে তো নোটিশ দেওয়া হচ্ছে বা জানানো হচ্ছে যে তার অপসারণ করার জন্য, বা এনটিটিএন অপারেটরদের মাধ্যমে আপনাদেরকে মানে এই ইয়ে দিয়ে ফাইবার অপটিক্যাল ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা এখনো কেন বলছেন যে আপনাদেরকে নোটিশ দেওয়া হয় নাই বা আপনারা জানেন না? জি, ধন্যবাদ ফারুক ভাই। সেটা হচ্ছে কি, দেখেন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা কিন্তু কোনো লিখিত নোটিশ পাইনি। আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে দক্ষিণ সিটি কর্পোরেশন কেবল কাট করছেন এবং করবেন। তা আমাদের প্রথম থেকে যে দাবিটা ছিল বিকল্প ব্যবস্থা, এবং আপনি দেখবেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় 100% ওভারহেড কেবল রিমুভ করতে যাচ্ছে। বাট আমাদের এনটিটিএন অপারেটররা যে নেটওয়ার্কটা ডিপ্লয় করেছে সেটা কিন্তু 100% ওভারহেড কেবল রিমুভ করার মতন কোনো নেটওয়ার্ক না। আপনি যদি আপনার বাসাবাড়ির নিচে দেখেন, কোনো এলডিপি পাবেন না, এবং আপনার বাসার যে সংযোগটা আছে তার থেকে আপনি মিনিমাম 1 থেকে 2 কিলোমিটার দূরবর্তীতে কোনো লাস্ট মাইল কিংবা ড্রপ পয়েন্টটা পাবেন, যেখান থেকে ওভারহেড কেবলের মাধ্যমে আপনাকে সংযোগ দেওয়া হচ্ছে। তা এটা আমার মনে হয় যে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে এখনো। এবং আমরা যে দাবিটা করছি যে একটা সমন্বয় কমিটি করা, যেখানে এনটিটিএন অপারেটর এবং বিটিআরসি সবাই থাকবেন, এবং সরজমিনে যখন তদন্ত হবে তখন প্রকৃত তথ্যটা বের হয়ে আসবে যে আসলেই বাংলাদেশে কি এখন 100% ওভারহেড কেবল রিমুভ করার মতন কোনো ইনফ্রাস্ট্রাকচার কিংবা কোনো নেটওয়ার্ক তৈরি হয়েছে কিনা। আমি একটা প্রশ্ন করতে চাই। হাকিম ভাই, হ্যালো। জি হাসিব ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের এখান থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনের একটা পারমিশন নিতে হবে, যেখানে আইএসপি গুলো অলরেডি বিটিআরসি থেকে লাইসেন্স নিয়েছে, তাহলে তারা সিটি কর্পোরেশন থেকে আর কি লাইসেন্স বা অনুমতি নিতে বলছে, এটা যদি একটু জানান। ধন্যবাদ। আমি প্রথমত আসলে কি আইন বিশেষজ্ঞ না, আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে জানতে পারি যে ওনাদের কাছ থেকে একটা নিবন্ধন নিতে হবে, যে নিবন্ধন ফিটা বাৎসরিক 25 লক্ষ টাকা। বাট আমাদের নলেজ অনুযায়ী আমরা বিটিআরসি থেকে লাইসেন্স গ্রহণ করব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার করার জন্য, দেওয়ার জন্য, এবং সিটি কর্পোরেশন থেকে আমরা ট্রেড লাইসেন্স গ্রহণ করেছি ব্যবসা পরিচালনা করার জন্য। তা এটা আমার মনে হয় যে বর্তমানে যে 2000 আইএসপি আছে এবং কেবল টিভি অপারেটরস যারা আছেন, এনটিটিএন আছে, আমরা কেউ এই জিনিসটা অবগত না যে নিবন্ধন পদ্ধতি অবলম্বন করে যেতে হবে। এবং হাসিব ভাই, আপনার মাধ্যমে আমরা এটাও একটু মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে যাব, মাননীয় মন্ত্রী মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এই ইন্ডাস্ট্রিতে বাৎসরিক 25 লক্ষ টাকা দিয়ে একটি সিটি কর্পোরেশনের নিবন্ধন হওয়ার মতন আমাদের আর্থিক সামর্থ্য হয় নাই। এবং আগামী দিনগুলোতে যদি মাননীয় মন্ত্রী আপনি দেখেন, 12টা সিটি কর্পোরেশনে যদি আমরা বাৎসরিক 25 লক্ষ টাকা দিই, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি 1000 ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে, তার মানে বাৎসরিক আমাকে দক্ষিণ সিটি কর্পোরেশনে 250 কোটি টাকা দিতে হচ্ছে। 12টা সিটি কর্পোরেশনে 2500 কোটি টাকা দিতে হচ্ছে। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে আমাদের বাংলাদেশে এখন 1700 থেকে 1750 জিবিপিএস ব্যান্ডউইথ আছে, এবং বিটিসিএল, বিএসসিসিএল এই ব্যান্ডউইথটা কতটুকু গেছে, আমরা যদি 400 টাকা করে ইউনিট প্রাইস ধরি এবং যদি 1:4 রেশিও ধরি, সেই ক্ষেত্রে টোটাল বাংলাদেশের মার্কেট আছে 2500 কোটি টাকা। কিন্তু 12টা সিটি কর্পোরেশন যদি আমাদের থেকে এখন 2500 কোটি টাকা নিবন্ধন ফি দাবি করেন, সেই ক্ষেত্রে এই ইন্টারনেট সেক্টরটা আমরা মনে করছি যে খুব অচিরেই ধ্বংসের মুখে পড়ে যাবে। আরেকটা সম্পূরক প্রশ্ন আমি করতে চাই, যে যদি সিটি কর্পোরেশন এভাবে একটা চার্জ আরোপ করে, তাহলে কি আপনাদের মনে হয় না যে ইন্টারনেটের চার্জ গ্রাহক পর্যায়ে অনেক বেড়ে যাবে? ধন্যবাদ। অবশ্যই, এবং ইন্টারনেটের মূল্য তো কয়েক গুণ, এবং আমরা টিকে থাকতে পারবো কিনা এটা তো কোশ্চেন। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনেটের মূল্য 8 থেকে 10 টাইমস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেই ক্ষেত্রে এখন যে ইন্টারনেটের পেনিট্রেশন আছে সেটা ব্যাহত হবে। এবং আমরা যে জিডিপিতে এগিয়ে যাচ্ছি এবং একটা মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি, এটা কতদিন ধরে রাখতে পারবো এটা তো আমরা সন্দেহ প্রকাশ করি। হাকিম ভাই, হ্যালো। ধন্যবাদ হাকিম ভাই। ধন্যবাদ। হাকিম ভাই, একটা প্রশ্ন ছিল। মাসুদুল হক বলছিলাম ইউএনবি থেকে। জি মাসুদ ভাই। জি, বিষয়টা অনেকটাই মানে ক্লিয়ার হয়েছে, তারপর আরেকটু পরিষ্কার হওয়ার জন্য আমি জানতে চাচ্ছিলাম
যে আপনাদের আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এবং মন্ত্রী মহোদয় আপনাদেরকে কিছু সময় চেয়েছেন, এর মধ্যে ওনারা সমাধানের একটা আশ্বাস দিয়েছেন, এর প্রেক্ষিতে আপনারা স্থগিত ঘোষণা করলেন। সেটা কি কালকে একদিনের জন্য, না পরবর্তী আর সমাধান না হওয়া পর্যন্ত? আগামীকালকের জন্য স্থগিত করা হলো। আগামীকালকে যেহেতু আমরা মেনশন করেছি যে মাননীয় মেয়র মহোদয়ের সাথে সকাল 10:30 থেকে 11টার মধ্যে আমাদের সাক্ষাৎ হবে, এবং ওনার কাছ থেকে আমরা আশ্বাস পাওয়ার পরে এবং আমাদের যে দাবি দাওয়াগুলি আছে সমন্বয় কমিটি এবং টেবিল কাটাটা বন্ধ করার জন্য, বাকি ইস্যুগুলি হয়তোবা মাননীয় মেয়র মহোদয় কন্ট্রিবিউট করতে পারবেন না, যেটা বিটিআরসি এবং মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান আসবে। মেয়র মহোদয়ের দপ্তর থেকে যতটুকু করণীয় সেই আশ্বাসটা আমরা পেলে আমরা তাৎক্ষণিকভাবে এটা প্রত্যাহার করে নিব, কিংবা আমরা স্থগিত করব। আর যদি দেখা যায় যে মাননীয় মেয়র মহোদয় থেকে আমরা আশানুরূপ কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা হয়তো আগামী শনিবার থেকে আবার এই কর্মসূচি দিতে বাধ্য হব। হাকিম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হাকিম, আমি প্র্যাকটিক্যালি আমি আমার বক্তব্যে বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এই পুরো পরিস্থিতিটা সম্পর্কে জানবেন। অতএব আমি এবং মাননীয় প্রতিমন্ত্রী কিংবা আমরা সচিব অথবা আমার সাথে যারাই আছেন তারা কিন্তু এইটুকু প্রত্যাশা করি, আমরা এই আশাটুকু করি যে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জানানোর পরে প্রধানমন্ত্রী এই সম্পর্কিত সিদ্ধান্ত দেওয়ার পর্যন্ত আমার মনে হয় সিটি কর্পোরেশন যদি কোনো কিছু বলেও এবং সেটা যদি এই পরিস্থিতির বিপক্ষেও থাকে, তাহলেও আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত পক্ষে সরকার প্রধানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমার মনে হয় আপনারা একটু সময় দেবেন, এইটুকু আমি আপনাদের কাছে আবেদন করব। কারণ এটা আমি বলছি যে আমাকে মাননীয় মুখ্য সচিব এটা জানিয়েছেন যে তিনি কালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। অতএব আমি প্রত্যাশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। ইভেন প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে ওই সিটি কর্পোরেশন অথবা অন্য কেউ যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেও এটাকে ওভাররাইড করে যাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। অতএব আমি অনুরোধ করবো আপনারা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করেন। আমার মনে হয় তাহলে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত হবে। আমি দুটি অ্যাসোসিয়েশনের কাছে আমি এইটুকু প্রার্থনা করব যে আপনারা আমাদেরকে এইটুকু সময় নির্ণয় করেন। আমার মাননীয় মন্ত্রীর কাছে একটা প্রশ্ন রয়েছে, শুনতে পাচ্ছেন? জি, আমি সাদ্দাম হোসেন, সারা বাংলা .net কাজ করি। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে গত 5 আগস্ট থেকে তো তারা সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছিল। এরপরে আমরা আবার অনেক আমি নিজেও মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছিলাম দীর্ঘক্ষণ এবং অনেক নিউজও করেছি, একাধিক নিউজ করেছি। কিন্তু বিষয় হচ্ছে আমি মাননীয় মন্ত্রীকে সে সময়ও বলেছিলাম যে যদি এটা যদি সমাধান না হয় শেষ পর্যন্ত হয়তো প্রধানমন্ত্রীর কাছে সমাধান জন্য যেতে হবে, কারণ নেতৃবৃন্দের সাথে আমি কথা বলে এটা বুঝতে পেরেছিলাম। তখন আমি মাননীয় মন্ত্রীকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী বিষয়ে আলাপ হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতদিন লেগে গেল কেন? এখানে কি সমন্বয় ছিল? সমন্বয়হীনতা ছিল? সমন্বয়ের বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই যে প্রসঙ্গটি ছিল সেটি একেবারে একটা সিটি কর্পোরেশন এবং তার কর্মকাণ্ড নিয়ে বিষয়টা ছিল। আপনারা খুব ভালো করেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশের সমস্ত কিছু নিয়ে এত বেশি ব্যস্ত থাকেন এবং তাকে নানা খাতে দিতে হয়। আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর জন্য তার মুখ্য সচিব যে সেই মুখ্য সচিব পর্যন্ত আমরা একেবারে, কিন্তু আমি একদম আগস্ট মাস থেকেই এই বিষয়টাকে বলে আসছি এবং মুখ্য সচিবও চেষ্টা করে আসছেন, কিন্তু অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে প্রকৃতপক্ষে উনি হয়তো সেই পরিমাণ সময় পাননি, প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য পাননি, কিন্তু তিনি গতকাল আমাকে অবহিত করেছেন যে তিনি দিচ্ছেন যে আগামীকাল তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারবেন এবং আলোচনা করতে পারবেন। এটা সাপেক্ষ বিষয়, এটা সময় লাগতেই পারে,
কারণ হচ্ছে তিনি এত বিষয় নিয়ে ব্যস্ত থাকেন, তার মধ্যে থেকে কিন্তু মাননীয় মন্ত্রী বিষয় হচ্ছে যে ইন্টারনেট সংক্রান্ত একটা আপনাদের সব মন্ত্রণালয় সব সংস্থা মিলিয়ে একটা সংগঠন বা একটা সংস্থা রয়েছে আপনাদের ডোমেস্টিক নেটওয়ার্ক, আমি ঠিক নামটা জানি না। সেখানে মুখ্য সচিব থেকে শুরু করে সব অংশীজন, বিদ্যুৎ বিভাগ, সিটি কর্পোরেশন, সব অংশীজন প্রতিষ্ঠানগুলি আছে। সেখানে এই ধরনের একটা সিদ্ধান্ত সিটি কর্পোরেশন আপনাদের সাথে সমন্বয় ছাড়া কিভাবে কাজটা শুরু করলো? এই জায়গা থেকে আপনাদের সেই সংগঠন কি সমন্বয়হীনতার মধ্যে আছে? না, সংগঠনের সমন্বয়হীনতা না। সিটি কর্পোরেশন কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে এই সিদ্ধান্ত নেয়নি এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। সিটি কর্পোরেশন তার নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আপনি যে সংগঠনের কথা বলছেন সেটা সম্ভবত এনটিএমসি। তো এনটিএমসি বৈঠক হয়েছে অনেক আগে, আর এনটিএমসি দৈনন্দিন বিষয় নিয়ে দেখাশোনা করে না। এনটিএমসি প্রকৃতপক্ষে দেখাশোনা করে নীতি এবং অন্য বিষয়গুলো সম্পর্কে। সুতরাং এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই মুহূর্তে এনটিএমসির সভা হওয়ার কোনো সুযোগ ছিল না। এটা আপনাদের একটু বোঝার দরকার যে পুরো প্রসঙ্গটাই, যেমন ধরেন আজকের আলোচনার মধ্যেও কিন্তু আমরা এই উত্তর সিটি কর্পোরেশন নিয়ে একটা শব্দ আলোচনা করছি না। তার মানে হচ্ছে ইস্যুটা কেবলমাত্র দক্ষিণ সিটি কর্পোরেশন কেন্দ্রিক। দক্ষিণ সিটি কর্পোরেশন কেন্দ্রিক একটি ঘটনা, সেই ঘটনাকে আমরা মানে ধারণা করতেই পেরেছিলাম যে হ্যাঁ, হয়তো এটার একটা যৌক্তিক সমাধানে আমাদের মাননীয় মেয়র মহোদয় পৌঁছাতে পারবেন। যদি বাস্তব অবস্থা দেখেন তাহলে কিন্তু অবস্থা হচ্ছে এই যে এইসব বিষয় সম্পর্কে কিন্তু সবার আগে আমার মন্ত্রণালয়ে জানা উচিত। তার কারণ হচ্ছে আইএসপি দেরকে লাইসেন্স দেই আমরা এডিটিএন কে লাইসেন্স দেই আমরা, কে কোথায় নেটওয়ার্ক তৈরি করবে সেই বিষয় সম্পর্কে খবরদারি করি আমরা। তো এই ধরনের ক্যাবেল অপারেশন এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে অবহিত করানো উচিত ছিল। কিন্তু সিটি কর্পোরেশন যে কাজটা করেছে সেই কাজটা তাদের মতন করে করেছে, এবং তাদের মতন করার পরে আমরা স্ব-উদ্যোগে আমরা এর মধ্যে ইনভলভ হয়েছি এবং আজকের অবস্থা পর্যন্ত এসছি। সুতরাং আমাদেরও কিন্তু আন্তরিক চেষ্টা নিয়ে এখানে আসতে হয়েছে, এবং সেই জন্য হয়তো সময় লেগে গেছে। আমার কাছে মনে হয় যে এটা লাগতেই পারে, তবে সময় তো ফুরিয়ে যায়নি, সময় আমাদের সামনে আছে। জি, মাননীয় মন্ত্রী, আমি রাশেদ বলছিলাম, আমি নিউ এজ পত্রিকাতে কাজ করি। আপনার কাছে আমার একটা জানার বিষয় হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলছে যে গত 9 বছর সুযোগ দেওয়া হয়েছে ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য, ওভারহেড কেবলগুলো সরিয়ে নেওয়া হবে এবং আন্ডারগ্রাউন্ড করার জন্য বলা হচ্ছে। কিন্তু এতদিনে হয় নাই, তারা একটা পর্যায়ে এসে হার্ড লাইনে যেতে বাধ্য হয়েছে। কেবল অপারেটররা বলছেন যে 20 কোটি টাকার তাদের সম্পদ নষ্ট হয়েছে। তো সামনে কত দিনের মধ্যে এই ঢাকা শহরের ওভারহেড কেবলগুলো আন্ডারগ্রাউন্ডে নেওয়া সম্ভব হবে বলে আপনি মনে করেন, কিংবা আপনার এরকম কি প্ল্যান আছে যে কত দিনের মধ্যে এটা আসলে পুরোপুরি আমরা আন্ডারগ্রাউন্ডে নিতে পারবো? আসলে দেখেন, আমার ধারণা যে যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, সেহেতু ঢাকা শহরে আয়তন, বাড়িঘর এবং আপনাদের ধারণা আছে, এবং সেরকম আমার একটা জুম কনফারেন্সের মধ্যে 1 সেকেন্ড ভাই, আমি একটা বিদায় নিই। একেবারে যেভাবেই দেখেন না কেন, এখানে এনটিটিএন দের মাটির নিচে দিয়ে লাইন দিয়ে পুরা ঢাকা শহরকে কানেক্ট করাটা সম্ভবত একটা জরিপের করতে হবে, এবং তারপর বলা যাবে যে কতদিন লাগতে পারে। আমি এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে বলতে পারবো না যে আমার এতদিন লাগতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কতদূর পর্যন্ত ফিজিবল এটাও দেখার একটা বিষয় আছে। প্লাস যে আছে সেই নেটওয়ার্কটার সাথে সমন্বয় করার প্রশ্ন আছে, এবং এটা একটি প্রতিষ্ঠান, একটি অ্যাসোসিয়েশন তাদের বিষয় না, এর সাথে অনেক পক্ষ জড়িত আছে, এবং অনেক পক্ষ জড়িত থেকে সমন্বিত করেই এই কাজটা সমন্বয় করতে হবে। সুতরাং সিটি কর্পোরেশনকে প্রত্যাশা করতে হবে যে আমরা আমাদের এনটিটি কি কাজ করাতে পারি, আমরা আমাদের আইএসপি দেরকে দিয়ে কি কাজ করাতে পারি, সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে অফকোর্স সমন্বয় করার যদি বিষয় থাকে সেটা আমরা করব। কিন্তু আমি রাতারাতি এই অবস্থার পরিবর্তন করব, এটা আমার মনে হয় প্রত্যাশা করাটা ঠিক না।
প্রশ্ন নিব, যদি কেউ প্রশ্ন করতে চান, নাহলে আমরা আমাদের আজকের জুম মিটিংটা শেষ করতে যাচ্ছি। আমিনুল হাকিম ভাই মুরসালিন বলছিলাম চ্যানেল 24 থেকে। জি মুরসালিন ভাই। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন ছিল, হয়তো একই রকম হয়ে যেতে পারে। মাননীয় মন্ত্রী, যেদিন থেকে আসলে এই তার কাটা শুরু হয়েছে তখন সবগুলো যারা রয়েছেন তাদের সাথে সংযুক্ত হয়ে আমরা সংবাদ প্রকাশের চেষ্টা করেছিলাম। তো যেটি বোঝা গিয়েছে আসলে কোয়াবের পক্ষ থেকে মোটা দাগে যেটি বলা হচ্ছে, এনটিটিএন এর আসলে সেই সক্ষমতা নেই। আইএসপিবি বলছেন যে এনটিটিএন এর যে রেট সেটি তাদের জন্য অনেক বেশি। আবার এনটিটিএন বলছেন যে তারা যেই সেবাটা বিস্তৃত করেছেন তার 10%ও কোয়াব এবং আইএসপি দিচ্ছে না। সার্বিকভাবে আবার বিটিএসসির 2018 সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে দুটি এনটিটিএন যেই সেবা বিস্তৃত করেছে সেটি সেই বার্ষিক প্রতিবেদনে আছে। আসলে আপনি কি মনে করেন এখানে ত্রিমুখী কোনো দ্বন্দ্ব আছে কিনা, সরকারের কিছু করণীয় আছে কিনা? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে বিষয়টা দ্বন্দ্বের নয়। আমার মনে হয় যে বাস্তব পরিস্থিতি যদি উপলব্ধি না করা হয় তাহলে এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করবে। আমি যেটা বুঝি এই 15 বছরের অভিজ্ঞতা থেকে এবং এর আগের এই ইন্ডাস্ট্রিতে থাকার অভিজ্ঞতা থেকে আমি এই স্বপ্নটা ছোট একটা স্বপ্ন না। বিশেষ করে ফাইন্যান্সিং এবং সরকারি উদ্যোগ তারপরে আমার গ্রাম পর্যন্ত যাওয়ার প্রশ্ন থাকছে। নগরগুলোতে বিষয়টা যদি এটা হয় যে আমার বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে এই কাজটা বিশাল। আয়তন যে কত বড় এটা আমি 2 হাত দিয়েও দেখাতে পারবো না। সুতরাং এই বিশাল বিশাল সম্পর্কে আমি মনে করি বিটিআরসি সামগ্রিক বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে তারপর একটি ধারণা দিতে পারবে যে কিভাবে এই অবস্থাটার কতটুকু পর্যন্ত সমাধান কি পর্যায় পর্যন্ত নেওয়া যেতে পারে। এটি আকস্মিকভাবে বলাটা আদৌ সহজ হবে বলে আমি মনে করি না। জি ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল অনেকক্ষণ ধরে বলছিলাম। সবাইকে ধন্যবাদ। আমাদের একটু হাকিম ভাই আমার একটা প্রশ্ন ছিল, লাস্ট একটা প্রশ্ন। হাকিম ভাই একটা প্রশ্ন ছিল আমার। হাকিম ভাই আমার একটা প্রশ্ন ছিল, এইটা আমরা লাস্ট কোশ্চেন নিচ্ছি কারণ আমাদের হাকিম ভাই আমি মাহমুদ বলছিলাম রেড স্টার থেকে। আপনাদের সর্বশেষ সিদ্ধান্তটা কি একটু বলবেন? এইটাই আমি জানতে চাচ্ছিলাম, এখন সর্বশেষ সিদ্ধান্ত কি হলো? মন্ত্রী মহোদয় তো বললেন যে প্রধানমন্ত্রী পর্যন্ত একটু আপনার ওয়েট করার জন্য তার সম্মানে। সো এখন আপনারা কি কালকে এর জন্যই শুধু করবেন নাকি আসলে এই সিদ্ধান্তটা মানে কত দিনের জন্য স্থগিত রাখছেন? একটু যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দিতেন স্পষ্ট হবে। যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোনো সিদ্ধান্ত আসবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করব। সেই জন্য ডেফিনেটলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যতদিন অপেক্ষা করতে বলবেন, 2 দিন 3 দিন 4 দিন, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব এবং আশা করছি সেই সাথে যে আমরা হয়তোবা এই সপ্তাহের মধ্যেই কোনো ধরনের ফলপ্রসূ আলোচনার মধ্যে সিদ্ধান্তে চলে আসতে পারবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী কতদিনের সময় নিতে মধ্যে সমাধান হবে বলে আপনি আশা প্রকাশ করেন? দেখেন আমি আমার আলোচনাতেই বলেছি যে আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে সক্ষম, তবে সিদ্ধান্তটা নেওয়ার পরে এটাকে একেবারে বিভিন্ন পর্যায় পর্যন্ত প্রসারিত করা এবং বাকি বিষয়গুলোকে প্রয়োগ করা সেটুকু পর্যন্ত রাখবে। আমাদের মূল যে বিষয়টা ছিল সেই বিষয়টা সম্পর্কে তো কিন্তু আমি দুটি অ্যাসোসিয়েশনকে আশ্বস্ত করছি, যতক্ষণ পর্যন্ত আমরা একটা অ্যামিকেবল সেটেলমেন্টে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার কাটা হবে না, অর্থাৎ তাদের জন্য কোনো বিপদ তৈরি করা হবে না। অতএব সেইটুকু আমার মনে হয় আশ্বাসটা তাদের জন্য প্রযোজ্য হতে পারে। আমরা যত দ্রুত সম্ভব এটা পারবো। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এটা তো আমি আপনাকে বলতে পারবো না কতক্ষণে তিনি কাকে কি অবস্থায় কি বলতে বলবেন, সেটা আমার পক্ষে বলা তো মুশকিল, কারো পক্ষে বলা মুশকিল। প্রধানমন্ত্রীর উপরই নির্ভর করে সেটা।
জি, আমরা আজকে জুম মিটিংটা সমাপ্ত ঘোষণা করছি এবং আইএসপি অ্যাসোসিয়েশন এবং কেবল টিভি অপারেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং মাননীয় সচিব স্যারকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ দিচ্ছি এবং আমরা আশা করছি যে খুব আশু আমরা একটা সমাধান পেয়ে যাব এবং সচিব মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সাথে বিগত বছরের মতন সবসময় থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং সাংবাদিক ভাইরা যারা আজকে উপস্থিত হয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।